বাংলাতে একটি প্রবাদ আছে না, ঠেলার নাম বাবাজি। শেখ হাসিনার মানে লেসপেন্সার বা রেজিমের যারা ছিলেন, লুটপাট করেছেন 17 বছর বাংলাদেশকে, তারা অবশেষে বুঝতে পারতেছেন ঠেলার নাম বাবাজি। এই 19 জুলাই একটা ঘটনা ভাই আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। গতকাল অনেক রকম ঘটনা ঘটছে ভাই, অনেক রকম ঘটনা ঘটছে, কিন্তু ওই একটা ঘটনা আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে ভাই, শিক্ষা দিয়ে গেছে। এই দৃশ্যটা দেখার পর ভাই বিশ্বাস করেন চোখের পানি ধরে রাখতে পারি নাই। চিন্তা করেন ভালোবাসাটা কোন জায়গায়, বুকের ঠিক মাঝখানের ভালোবাসা এটা ভাই। হাই হাই, এটা কি দেখাইলো। এবং একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে আপনাদের, এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিই। এটা কিন্তু লন্ডভন্ড সকল হিসাব নিকাশ, পরগাছা দিয়ে বাংলা চলবে না, বাংলা চলবে নিজ সন্তানদেরকে দিয়ে। প্রিয় দর্শক, লন্ডভন্ড আজকের রাজনীতির সকল হিসাব নিকাশ, এই যেন এক ক্যারিসমেটিক লিডার। একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব যে আসলেই ভবিষ্যতে বাংলাদেশে জামাত ইসলামের ক্ষমতা আসার সম্ভাবনা আছে কিনা। কিন্তু অত্যন্ত বিশ্বস্ত সূত্রে আমি জানি যে পিনাকি ভট্টাচার্য ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির বিতর্কিত সন্দেহজনক নেতা জনাব সালাউদ্দিন আহমেদের আসল রহস্য ফাঁস করে দিয়েছেন। এখন চোর যদি ধরা পড়ে আমি চুরি করেছি, চোর এবং চোরের পক্ষের লোকজন তো মাথা খারাপ। আওয়ামী লীগ এখন হয়ে গেছে জম্বি লীগ। জম্বি বুঝেন? আধা মৃত আধা জীবিত মানুষ। যে এই রকম হত্যাযোগ্য, এই রকম গণহত্যা, এই রকম অপশাসন, দুঃশাসন, গণতন্ত্রকে ধ্বংস করা, নির্যাতন, নিপীড়ন এবং হত্যা, গুম করে দেশকে ধ্বংস করে দেওয়ার পরেও ওই জম্বির মতো একই কথা বলে যাচ্ছে। আকাশচম্বী জনপ্রিয়তায় বাংলাদেশে না বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন। আসলে আল্লাহর পরিকল্পনা যে কত সুন্দর। দর্শক, ভিডিও শুরুতেই আপনাদের একটি প্রশ্ন করার মাধ্যমে শুরু করতে চাই। আজকের ভিডিওটি আপনি যেই দলের নেতাকর্মী বা যেই দলের সমর্থক হিসাবেই দেখেন না কেন, অবশ্যই এই প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন। বাংলাদেশের রাজনীতিতে দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব একটি মন্তব্য করেছেন। মন্তব্যটি ছিল এমন যে কিয়ামতের আগ পর্যন্ত জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবেন না। এখন আপনারা আসলে ঠিক কি মনে করছেন এই বিষয়টা নিয়ে? আসলে বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং নেত্র নিউজের চিফ এডিটর তাসনিম খলিল এই মন্তব্যটি করেছে, অর্থাৎ দুইজনের মন্তব্যটি বলা যায় হুবহু একই। এখন আপনারা সাধারণ জনগণ হিসাবে আসলে কি মনে করছেন? এবং আজকের ভিডিওতে বেশ কিছু তথ্য সহ আপনাদের দেখানো হবে যে আসলেই জামাত ইসলামীর ক্ষমতায় আসার সম্ভাবনা কত পার্সেন্ট এবং আসলেই তারা ক্ষমতায় আসতে পারবে কিনা। দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাতে একটি প্রবাদ আছে না, ঠেলার নাম বাবাজি। ঠিক এই ঘটনায় ঘটতে যাচ্ছে বর্তমানে ব্রিটেনে। আমার পিছনে গার্ডিয়ান পত্রিকার গতকালকের খবর, সেটা হলো, আমি পড়ে শুনি আপনাদেরকে। Bangladesh is linked to Hasina regime appear to have made UK property transactions in past year, right? এটা গার্ডিয়ান পত্রিকার খবর। অর্থাৎ শেখ হাসিনা রেজিমের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ বা ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ইউকেতে প্রপার্টি কেনা বেচা যে ট্রানজাকশন করেছেন, এগুলো নিয়ে একটা খবর দিয়েছে। এই আর্টিকলে তারা দেখিয়েছে যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের দাওয়া খেয়ে, অর্থাৎ আপনারা জানেন যে সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, চট্টগ্রামের দুর্নীতিগ্রস্ত সাইফুজ্জামান চৌধুরী, সে তার সম্পত্তি প্রায় $170 মিলিয়ন পাউন্ডসের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, যতটুকু টোটাল বাংলাদেশের ভ্যালু হচ্ছে 1100 কোটি টাকা। সম্পত্তি তারা frozen by NCA, National Crime Agency, which is equivalent to FBI of the United States. অর্থাৎ ইউকের আমেরিকার FBI এর সমমান যে সংস্থা, ইন্টেলিজেন্স এজেন্সি, সাধারণত রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের বড় ধরনের ক্রাইম ইনভেস্টিগেট করে থাকে, সাধারণ বড় লেভেলের যারা আছে এই লেভেলের। সো তারা এরপরে এখানে হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন এই রিকোয়েস্ট করার পর থেকে এবং এনসিএ এই প্রজেক্ট শুরু করার পর থেকে সম্পত্তি বিক্রির হিড়িক পড়েছে ব্রিটেনে। অর্থাৎ শেখ হাসিনার লেসপেন্সার যারা ইউকেতে পালিয়ে গেছেন, আপনারা জানেন খুব কম আমেরিকাতে এসেছেন, বেশিরভাগই ইউকেতে চলে গেছেন, তারা বর্তমানে সম্পত্তি ফ্রিজ হয়ে যাবে এই কারণে আতঙ্কিত হয়ে সম্পত্তি বিক্রি করা শুরু করেছেন। এর মধ্যে বসুন্ধরা গ্রুপের নাম উল্লেখ আছে এই আপনার স্টেটমেন্টে, কমসে কম 3টা জায়গাতে তারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের সম্পত্তি বিক্রি করার জন্য। এমনকি কেউ
কোম্পানি গঠন করে এই কোম্পানিকে বিক্রি করতেছেন, অর্থাৎ ঘুরে ফিরে তাদেরই যেন তাদের নাম না থাকে, কেননা দুর্নীতির নাম আসায় যে কোনো সময় সম্পত্তি বা প্রপার্টি ফ্রিজ করার রিকোয়েস্ট আসতে পারে বাংলাদেশ থেকে, এবং দেয়ারফর অলরেডি হয়েছেও তাই এই সম্পত্তি বিক্রির হিড়িক পড়েছে। এখানে গার্ডিয়ান পত্রিকা তারা যে রিকোয়েস্টটা করেছে সেটা হচ্ছে যে ধরনের ফার্মসগুলা বা কনসালটেন্সি ফার্ম এখানে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার জন্য তারা অনুরোধ জানিয়েছেন মানে ব্রিটিশ গভর্নমেন্টকে তারা। কারণ এই বর্তমানে সো লেটেস্ট খবর হলো যে শেখ হাসিনার মানে লেসপেন্সার বা রেজিমের যারা ছিলেন লুটপাট করেছেন 17 বছর বাংলাদেশকে, তারা অবশেষে বুঝতে পারতেছেন টেলার নাম বাবাজি, অর্থাৎ সম্পদ হারিয়ে অনেকে পাগল পাড়া অবস্থা, এবং এই কারণে সম্পদ বিক্রির হিড়িক পড়েছে, নামে বেনামে সম্পদ বিক্রি করার আবেদন করতেছেন তারা বর্তমানে, কারণ তাদের নামে যেন এই সম্পত্তি না থাকে, অন্য যে কোন নামে ট্রান্সফার করা যায় কিনা, এবং এই সুযোগ কিছু অসাধু বাংলাদেশি এবং দুর্নীতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান নিচ্ছে। এইটাই হলো বাংলাদেশের। সো হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি ওর বটম লাইন ইজ দ্যাট আপনার সম্পত্তি লুটপাট করে বিক্রি করা এবং নিয়ে যাওয়া, পাচার করে নিয়ে যাওয়া, এই মানুষগুলো এখন এই সম্পত্তিকে রাখতে পারতেছে না, অর্থাৎ আপনার সন্তানের সম্পত্তি এই দুর্নীতিগ্রস্ত যারা লুটপাট করেছিল, পাচার করেছিল, এরা খাচ্ছে এখন বিভিন্ন বিদেশি সংস্থা এবং বিদেশি মানুষগুলা, বেশিরভাগই ইন্ডিয়ান জড়িত এখানে। বাংলাদেশের অন্তত 2 জন স্বনামধন্য মানুষ একদিনের ব্যবধানে তারা বলেছে যে জামাত ইসলাম বাংলাদেশে আর ক্ষমতায় আসতে পারবে না। একজন হচ্ছেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল, এবং আরেকজন হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এবং আমি একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব যে আসলেই ভবিষ্যতেই বাংলাদেশে জামাত ইসলামের ক্ষমতা আসার সম্ভাবনা আছে কিনা। এবং দর্শক, আমি আপনাদের মতামত শুনতে চাই। আমি মনে করি জনগণ যদি ভোট দিতে পারে তাহলে জামাতের রাষ্ট্রীয় ক্ষমতা আসার সম্ভাবনা অবশ্যই আছে। আমি একটা উদাহরণ দিই, যেমন মুসলিম ব্রাদারহুড মিশরে হোসনে মুবারক 35 বছর মিশর শাসন করার পরে আরব বসন্তে হোসনে মুবারকের পতন হয়। পতন হওয়ার পরে প্রথম একটি গণতান্ত্রিক নির্বাচন হয়, মিশরের একমাত্র নির্বাচন। সেই নির্বাচনে ক্ষমতায় আসেন মোহাম্মদ মুরসি, এবং সেই মুরসিকে মাত্র কয়েক মাস পরেই আরেকটি অভ্যুত্থানে পরাজিত করে ক্ষমতায় আসেন সেনাপ্রধান আবুল ফাত্তাহ আল সিসি, এবং তিনি ওই প্রহসনের নির্বাচনের মাধ্যমে তিনি এখনো কন্টিনিউ করে আছেন। তার নির্বাচনগুলো কিন্তু শেখ হাসিনার নির্বাচন চাইতেও কিন্তু খারাপ। এই আবুল ফাত্তাহ আল সিসিকে ইসরায়েল এবং আমেরিকা টিকিয়ে রেখেছে তাদের নিজেদের স্বার্থে, এবং জনগণের কোনো ভোটাধিকার নাই। জনগণ যদি ভোট দিতে পারে তাহলে অবশ্যই ইসলামী শক্তি ক্ষমতায় আসে। দ্বিতীয় আফগানিস্তানে 20টা বছর আমেরিকা দখল করে রেখেছিল, কিন্তু সেই আমেরিকাকে পরাজিত করে তালেবান ক্ষমতা নিয়ে নিয়েছে। আমি চাই না বাংলাদেশ আফগানিস্তানের মতো হোক, এবং আমি নিজেও কিন্তু শরিয়া আইনের বিরোধী। আমি একজন নারী অধিকারের পক্ষে সোচ্চার ব্যক্তি, বাট আমি উদাহরণের জন্য বললাম আর কি। 53 বছর পরে গতকালকে জামাত যেই জনসভা করলো, সেই জনসভায় প্রায় 1 মিলিয়ন লোক হলো। আপনারা সবাই দেখেছেন, স্বাধীনতার পর থেকে জামাত এত বড় মহাসমাবেশ কখনো করতে পারেনি, এই প্রথম করলো, এবং এই মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন হলো। যদিও সম্মানিত আমির তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছেন পারিশূন্যতার কারণে, বর্তমানে তিনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মতো গরিব দেশগুলোর উপরে অন্য দেশের প্রভাব থাকে। আমেরিকা চায় প্রভাব বিস্তার করতে, চীন চায় প্রভাব বিস্তার করতে, ভারত চায় প্রভাব বিস্তার করতে। সুতরাং এই সমস্ত কারণে কিন্তু অনেক সময় নির্বাচন হলেও অন্য দেশের প্রভাবের কারণে জনগণের ভোটের প্রতিফলন ঘটে না। যেমন 2008 সালে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসেছে ভারতের প্রভাবে, ভারত চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, আমেরিকার প্রভাবে আমেরিকা চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। কাজেই বর্তমানে সামনে নির্বাচনেও যে অন্য কোনো দেশের প্রভাব থাকবে না, এটা কিন্তু বলা যাচ্ছে না। এখন ভারত স্বভাবতই চায় না জামাত ক্ষমতায় আসুক, পশ্চিমা দেশগুলো হয়তো চায় না যে জামাত ক্ষমতায় আসুক, কারণ জামাতের সঙ্গে ইসলাম আছে, বা চরমোনাই আসুক, বা অন্যান্য ইসলামী দলগুলো আসুক, এটা পশ্চিমারা বা ভারত তারা এটা স্বভাবতই চাইবে না। চীন হয়তো চায়। তো এই ধরনের দেশগুলোর প্রভাবমুক্ত হয়ে যদি জনগণ ভোট দিতে পারে তাহলে অবশ্যই জামাত ইসলাম ক্ষমতায় আসবে। সম্পূর্ণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য আনতে হবে। জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনাই এরা সব এক ছাতার নিচে আসতে হবে। তাদের যে আদর্শ, যে নিজ নিজ দলীয় আদর্শ, সেই আদর্শকে একটু একটু করে কনসিডার করে হলেও তাদেরকে একসঙ্গে আসতে হবে। এবং ছাত্রদের দল এনসিপি, এই এনসিপি একটি মধ্যপন্থী দল, এবং এই এনসিপিতে প্রচুর নারী সদস্য আছে, এবং তারা আধুনিক চলাফেরা, ওয়েস্টার্ন কালচারে বিশ্বাসী। সুতরাং জামাত ইসলামী এবং চরমোনাইয়ের পীরের দলের সঙ্গে তাদের আদর্শগত পার্থক্য স্পষ্ট, কিন্তু এইসব আদর্শকে একটু একটু করে কনসিডার করে সবাই যদি এক হয় তাহলে কিন্তু ক্ষমতায় আসা দূরের পথ নয়। আমি একটা কথা বলি, আপনারা যদি আমার সঙ্গে একমত হন তাহলে আমাকে বলবেন, না হলে আপনাদের কি মত এটাও আমাকে কমেন্ট করবেন। সেটা হচ্ছে যে গত 15 বছর বিএনপি অনেক কষ্ট করেছে, অনেক অত্যাচার, নির্যাতন, 50 লক্ষ লোকের নামে 1 লক্ষ মামলা, 600 গুম, 3000 ক্রসফায়ার, অনেকে মারা গিয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর, আওয়ামী লীগের লোকেরা পালিয়ে যাওয়ার পর যেই চাঁদাবাজি, ভূমি দখল, বিভিন্ন লুটপাট, এগুলোর ভাগগুলো কিন্তু তৃণমূল লোকেরা বুঝে নিয়েছে, এবং তারা চাঁদার রেট বাড়িয়ে দিয়েছে। এবং স্বভাবতই তারেক রহমান লন্ডনে থেকে দলকে কন্ট্রোল করতে পারতেছেন, এবং পারাও যায় না। দেখুন, শেখ হাসিনা 15 বছর ধরে কিন্তু এই আওয়ামী লীগকে কন্ট্রোল করতে পারে না, কারণ শেখ হাসিনা জানতো যে আওয়ামী লীগের এই চাঁদাবাজির মডেল বাদ দিলে তার দলই থাকবে না ক্ষমতায়। বিএনপির অবস্থা হয়েছে এরকম যে বিএনপি, আওয়ামী লীগ, তাদের তৃণমূলের যে রাজনৈতিক কালচারটা এটা সেম। যেই ছেলেটা রাজপথে জীবন দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, সেই ছেলেটাই আবার দল ক্ষমতার চাঁদাবাজি করতে চায়। তো এই কালচারটা
যদি বজায় থাকে তাহলে কিন্তু বিএনপি ক্ষমতা এলেও বিপদে পড়বে। আমি মনে করি যে এবার যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতা এসে পড়বে। তবে জামাত ইসলাম চরমোনায় যদি এক হয়ে তারা ব্যাপক প্রচারণা করে তাহলে হয়তো বিএনপি 2/3 শাসন পাবে না, তারা সামান্য ব্যবধানে ক্ষমতা লাভ করতে পারে। কিন্তু তার পরবর্তীতে যদি বিএনপি তার তৃণমূলকে কন্ট্রোল করতে না পারে তাহলে বিএনপি খুব দ্রুতই ধীরে ধীরে একটা অজনপ্রিয় দলে পরিণত হবে। তাসনিম খলিল বলেছেন ওই টকশোতে যে আমি মনে করি বিএনপি পরপর 3টা ক্ষমতা থাকবে। আমি চ্যালেঞ্জ করে বলছি তাসনিম খলিল, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে এক দল পরপর 2বার ক্ষমতায় আসে না। 90-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি, 2008-এ দেখেছি। পাকিস্তানে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ, সেটা ইসলামী দল না হলেও তিনি কিন্তু ইসলামী মূল্যবোধের কথা বলতেন, বলেই তিনি গণতান্ত্রিকভাবে কিন্তু ক্ষমতা এসেছেন। সুতরাং ইসলামী দল বলে অবমূল্যায়ন করবেন না। এবং আপনারা দেখবেন আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা আসার পরে করাপশন একদম কমে গিয়েছে। তালেবানরা নারীদেরকে ঘরে বেঁধে রেখেছে, নারীদেরকে বাইরে বেরোতে দেয় না। এটা আমি পছন্দ করি না, অবশ্য নিন্দা জানাই। কিন্তু কিছু ভালো গুণও আছে, সেটা হচ্ছে দুর্নীতি নাই, স্বজনপ্রীতি নাই, চাঁদাবাজি নাই, কোনো অন্যায় নাই, এবং সবাইকে সহযোগিতা করতেছে। আর এই ইসলামী দল ক্ষমতায় আসলে বাংলাদেশের উন্নতি হবে, অবনতি হবে না। এই 19 জুলাই একটা ঘটনা ভাই আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। গতকাল অনেক রকম ঘটনা ঘটছে ভাই, অনেক রকম ঘটনা ঘটছে, কিন্তু ওই একটা ঘটনা আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে ভাই, শিক্ষা দিয়ে গেছে। ঘটনাটা আপনারাও দেখছেন, এর মধ্যে এটা ভাইরালও হয়ে গেছে। ডাক্তার শফিকুর রহমান স্যার বক্তব্য দিতে দিতে যখন পড়ে গেল, খেয়াল করছেন আপনারা, সবাই দৌড়ে আসলো, কিছু সংখ্যক লোক, সবাই না। কারণ কি জানেন, সবাই হেল্প তো দরকার না, এখানে দরকার ডাক্তার আর বাতাস দরকার। সবাই চারিদিক থেকে ঘিরে ধরে রাখলে তো বাতাস বন্ধ হয়ে যাবে, ওই সেন্সটা সবাই আছে। খেয়াল করে দেখেন, আমাদের সার্জিস আগায় আসতে গিয়ে যখন দেখলো যে সবাই হেল্প করতেছে, সে কিন্তু আর আগায় গেল না, পিছনে দাঁড়ায় গেল। পিছনে দাঁড়ায় যায় এই জায়গাটায় হাতটা দিল, এই জায়গাটায় হাতটা দিয়েই সরাসরি মুনাজাতে চলে গেল ভাই, মুনাজাতে। এই যে পড়ে গেল, দেখেন সবাই দৌড়ে আসতেছে। ওই যে খেয়াল করবেন পিছনে সার্জিস দাঁড়ায় আছে, এই বুকে হাতটা দিল, মুনাজাতে চলে গেল। ও মাই সন, আমার হায়াত তোমার লাগা যাক বাবা। দেখেন একই বলে ইমানি লড়াই, ইমানি লড়াই। এই দৃশ্যটা দেখার পর ভাই বিশ্বাস করেন চোখের পানি ধরে রাখতে পারি নাই, চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার চোখ তো নষ্ট চোখ, জানেন, এই নষ্ট চোখ দিয়েই পানি পড়তেছিল। সানগ্লাস দিয়ে ঢাইকা রাখতে হয়, কিছু করার নাই। হ্যাঁ, বিপদে যে আল্লাহকে ডাকতে হবে এই কথাটা আবার স্মরণ করায় দিল। সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ডাকি না, দৌড়াদৌড়ি করি, কি করুম না করুম, অ্যাম্বুলেন্স ডাকো, নেতা পড়ে গেছে। আবার এদিকে অনেক ক্যামেরা চলতেছে। অন্য কোন মঞ্চের অন্য কোন নেতা হইলে জানেন ওই চেহারা দেখাবার জন্য সবাই দৌড়ে আসতো, ওইখানে তা হয় নাই, উপস্থিত বুদ্ধি। আর সার্জিস যেটা করলো, সঙ্গে সঙ্গে হাতটা তুলা ফেলাইলো, রবের কাছে ওনাকে চাইলো। চিন্তা করেন ভালোবাসাটা কোন জায়গায়, বুকের ঠিক মাঝখানের ভালোবাসা এটা ভাই। আর এই ভালোবাসাটা ভাই তার মধ্যেই থাকে যার মধ্যে ইমানি লড়াই আছে, ইমানি লড়াই। হ্যাঁ ভাই, শরীর দিয়া লড়াই করা এক জিনিস, আর ইমানি লড়াই অন্য জিনিস। ইমানি লড়াইটা যে কি ভাই, 36 দিনের জুলাইকে আপনারা যদি একটুখানি বিচার করেন, বিশ্লেষণ করেন, তাইলে বুঝতে পারবেন শেখ হাসিনার সরকারের পাওয়ারটা যে কত বড় ছিল। বেনজিরের মতো শত শত বেনজির তার চারিদিকে ছিল ভাই, শত শত হারুন তার চারিদিকে ছিল, কিন্তু এদেরকে খুঁজা বাইর করতে পারে নাই। যুদ্ধ চালায় গেছে। ওই যে হারুন সাহেব কয়েকজনের ধৈর্য যখন নিয়ে আসে, অন্যরা পিছন থেকে দাঁড়ায় গেছে, ওরাই তখন ওই যুদ্ধটা চালায় নিয়ে যাইতেছিল। বুলেট কিছু করতে পারে নাই, ট্যাঙ্ক নামায় দিছে, কিছু করতে পারে নাই, হেলিকপ্টার নামায় দিছে, কিচ্ছু করতে পারে নাই। কারণ ওই যে ইমানি লড়াই ছিল, সেটা ওই ইমানি লড়াইয়ের কাছে শেখ হাসিনাকে হারতে হয়েছে, হারতে হবে ভাই। ইমানি লড়াইয়ের সঙ্গে কেউ পারবেন না তো, যার জন্য শেখ হাসিনা তাদেরকে কাবু করতে পারে নাই, নিজেই পরাজিত হইয়া চলে গেছে, পালায়া গেছে। আবার এই বুদ্ধিজীবীরা বলে না, পালায়া যায় নাই, ওনাকে সসম্মানে হেলিকপ্টারে উঠাই দিছে। তারপরে উনি হেলিকপ্টার থেকে নাইমা একটা কার্গো বিমানে, মানে মালবাহী বিমানে কইরা ভারতে গেছে। কিছুদিন পর আবার আসবে। সত্যি সত্যি কি আসবে না, ওই রাস্তায় আর নামবে না। বিশেষ করে 19 তারিখের এই সমাবেশ দেখা নতুন করে আবার চিন্তা করবে বাংলাদেশের জামু কিনা, বাংলাদেশ এখন কার হাতে, এটা নতুন করে চিন্তা করবে। অলরেডি দাদারা তো মাঠে নেমে গেছে। হাই হাই, এইটা কি দেখাইলো, কত মানুষ হয়েছে জানেন, কেউ বলতে পারে না, কিন্তু বলাটা খুব ইজি। আপনি এই যে সিম আছে, যে আমাদের যতগুলা কোম্পানি আছে ওই যে মোবাইলের, এদের কাছে খবর নেন, অলরেডি খবর বাইর হয়ে গেছে। ঢাকা শহরে 25 লক্ষ সিম ইন করছে,
19 তারিখে মানে 18 তারিখে 17 তারিখ থেকে এটা ইন আরম্ভ হয়েছে। 19 তারিখে দেখা গেছে 25 লক্ষ সিম নতুন ইন করছে। এখন কথা হয়েছে যে দেখেন একজনের 2টা মোবাইল থাকতে পারে, 3টাও থাকতে পারে এবং 5টাও থাকতে পারে। এই হিসাবটাও যদি আপনি ধরেন 15 লক্ষর নিচে তো না, তাই না? এটা কিন্তু একটা ইতিহাস। আর এই ইতিহাস এখন মাথায় চাইবা করছে অনেক বুদ্ধিজীবী, ওরা নতুন হিসাব নিকাশ করতেছে, নতুন নতুন কথাবার্তা বলতেছে। একজনকে তো বলতে শুনলাম এই ডিজিটাল যুগে কি দরকার ছিল এত মানুষ ঢাকা শহরে সমাবেশ করা, এগুলো তো ভাই অনলাইনে বলে দিতে পারতো, যে যার জায়গা থেকে ওইখান থেকে দেখা নিত। এই ধরনের শোডাউন করার কি দরকার? এত বছর পর এটা নতুন কথা। হ্যাঁ, এই বুদ্ধিজীবী আবার সেই বুদ্ধিজীবী না, এই বুদ্ধিজীবী আবার নতুন মাঠে নামছে, কারণ উনাকে বোধহয় দাওয়াত করা হয় নাই। দাওয়াত না করাতে উনার এই ক্ষোভ, কি দরকার ছিল ঢাকা শহরে এই শো ডাউন করার? ভাই, শো ডাউনেরই তো রাজনীতি এই দেশে। যে যত বড় শো ডাউন করবে তারই তো নির্বাচনে জয় লাভ করার সম্ভাবনা থাকে। অতীতে তো তাই দেখে আইছি, সবচেয়ে বড় শো ডাউন যার তারই হাতে ক্ষমতায় চলে যায়। এটা দেখে আসছি ভাই, এটা তো অস্বীকার যাইতে পারবেন না। দেখেন ভাই ব্রাদার, 19 তারিখে 7টা দাবি ওনারা ঘোষণা করছে। এই 7টা দাবি কিন্তু আমাদের এখন সবাই মুখস্থ হয়ে গেছে। কি কি দাবি, তাই না? পিআর সিস্টেম নির্বাচন হইতে হবে, স্থানীয় নির্বাচন হইতে হবে, শেখ হাসিনার বিচার হইতে হবে, সংস্কার হইতে হবে, জুলাই সনদপত্র ঘোষণা করতে হবে এবং সেই ঘোষণাটা সংবিধানে জায়গা করে দিতে হবে। তারপরে নির্বাচনী খেলা খেলার জন্য সমান একদম সমতল একটা মাঠ লাগবে। মাঠ তো এখন উঁচা নিচা গর্ত, দৌড় দিলেই তো উষ্টা খায়া পইরা যাইবো ভাই। তার মানে কি ওই গর্ত টর্ত ভইরা নির্বাচন কমিশনার নির্বাচন ঘোষণা করতে হবে। আর এই দাবিগুলা কিন্তু একটা অযৌক্তিক না, এই দাবিগুলা কিন্তু সরকারও কইরা আসতেছে। সরকারের দাবির সাথে ওনাদের দাবির কিন্তু একেবারে কাছাকাছি মিল, কিন্তু একদম মিল। তার মানে কি সরকারের পাশে এখন পুরো ইসলামিক মাইন্ডেড যারা আছে এনসিপি সহকারে সবাই ওনার পাশে দাঁড়ায় গেছে। এখন তো ভাই এই দাবিগুলা মাইনা নিতে হবে। আর এই দাবিগুলা যত তাড়াতাড়ি মাইনা নিবেন তত তাড়াতাড়ি নির্বাচন চলে আসবে। হ্যাঁ, নির্বাচন তার দেরি করতে পারবে না যদি দাবি মাইনা নেওয়া হয়। আর যদি দাবি না মানেন নির্বাচন তো দেরি হবে। পিআর সিস্টেম তো মানতেই হবে, স্থানীয় নির্বাচন তো আগে হইতে হবে। আপনি যদি জাতীয় নির্বাচন আগে কইরা ফেলেন, স্থানীয় নির্বাচন ঠিক হবে না। কারণ কি জানেন? কারণ ক্ষমতায় চলে আসছে তো ওই এমপির পিছনে সবাই দৌড়াবে, ওই এমপি ঠিক করে দিবে কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে। আর আগে যদি স্থানীয় নির্বাচন হয়ে যায় তাহলে যোগ্য লোক চেয়ারম্যান মেম্বার হবে। তারপর দেন আপনার জাতীয় নির্বাচন, তখন জাতীয় নির্বাচন কইরা ওই যে এমপি ওই এলাকায় যায় ওই চেয়ারম্যান মেম্বারের সাথে না আর তাবালিং করতে পারবে না। আর আগে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে এমপির আন্ডারে ওই নির্বাচনগুলো যদি হয় ভাই, তখন সে হয়ে যায় তাপালিং পার্টি, সে কিন্তু হয়ে যায় ওই এলাকার ডন। হ্যাঁ, ওই এলাকায় কোথাও দিয়ে রাস্তা যাইবে ওই কন্ট্রাক্টর তখন ওই এমপির সাথে যোগাযোগ রাখে, ওইখানে লেনদেন হয়, ওইখান থেকে তো টাকা বানায়া বিদেশে বাড়ি গাড়ি করে, বেগম পাড়া গইরা তোলে। এগুলো তো আমরা দেখে আসছি। তার মানে কি সিস্টেম চয়েস করতে হবে। এটাই তো মূল দাবি ছিল 19 তারিখের। এই দাবিগুলা মাইনা নিতে হবে। এই দাবিগুলা যারা মাইনা নিবেন না তারা নতুন বাংলাদেশ চান না, এইটাই প্রমাণ হবে। সম্প্রতি আমরা দেখেছি যে আপনার জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একটা শাখা অফিস খোলবার জন্য আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী তারা একমত হয়েছেন, ক্যাবিনেটে এটা পাশ হয়েছে এবং এটার চুক্তি এবং এমওইউর শর্তগুলো তারা মোটামুটি রাফলি একমত হয়েছে। মোটা দাগে তারা যেটা দেখলাম যে এটার কাজের যে পরিধি তারা ঠিক করেছে সেটা হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে যে গণহত্যার যে রিপোর্টটা দিয়েছে তারা 114 পৃষ্ঠার, এইটা হবে এটার বেসিস, যে এইটাকে কিভাবে ধরে আগামী দিনে বাংলাদেশের মানবাধিকারকে দেখভাল করা যায়, মানবাধিকার লঙ্ঘনকে ঠেকানো যায় এবং গুম, খুন, আয়নাঘর এবং গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তো এইটা হচ্ছে মোটা দাগে তাদের কাজের ফ্রেমওয়ার্ক। ইতিমধ্যে পৃথিবীর প্রায় 17টা অথবা 19টা দেশে এই ধরনের অফিস খোলা হয়েছিল, শাখা অফিস খোলা হয়েছে এবং এটার ব্যাপারে দেখলাম যে হেফাজত থেকে শুরু করে কিছু কিছু ইসলামী দলের এই ব্যাপারে তাদের রিজার্ভেশন নিয়ে তারা বক্তব্য দিয়েছে। আমাদের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে যেটা মাথায় রাখতে হবে যে এটার সেফগার্ড আছে কিনা, এটাতে কয়েকটা হুমকির জায়গা, সিকিউরিটি থ্রেট আছে। প্রথম থ্রেটটা হচ্ছে যে জাতিসংঘের এই ধরনের অফিসের ব্যানারে অথবা মাধ্যমে অনেক সময় আন্তর্জাতিক ক্ষমতাবান শক্তিগুলো যারা আছে, পরাশক্তি আছে, তারা এইটার চ্যানেল দিয়ে ভিতরে ঢুকে সেই রাষ্ট্রের ভিতরে কেওয়াস লাগায়, সেখানে তাদের যে পরাশক্তির স্বার্থ আছে, ছায়াযুদ্ধ তৈরি করে, এরকম অনেকগুলো বিষয় আছে এবং মানে ওই রাষ্ট্রের ভিতরকার যে মূল্যবোধের জায়গাগুলো আছে সেগুলোতে তারা ইন্টারফেয়ার করে।
তো সেখানে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে এটার মানে একটা মানে বাউন্ডারি বলে দিয়েছে যে বাংলাদেশের মানে আভ্যন্তরীণ কোনো যে ধর্মীয় অথবা সাংস্কৃতিক অথবা মূল্যবোধগত কোনো বিষয় নিয়ে তারা কথা বলতে পারবে না, কাজ করতে পারবে না। পার্টিকুলারলি যে বিষয়গুলোতে আছে যে এই ধরনের অফিসগুলো যে সমকামিতাকে প্রমোট করবার চেষ্টা করে, তারপরে হচ্ছে আমাদের এই যে পাহাড়ি জনগোষ্ঠীকে উস্কানি দিয়ে তারা যে গত কয়েক দশকে বুঝাইছে তারা নাকি আদিবাসী, আসছে 100, 200, 250 বছর আগে এসে 10,000 বছর থেকে যারা এই জমিনে বাস করতেছে তাদের থেকে তারা পুরাতন জনগোষ্ঠী হয়ে গেছে। এই যে ফ্লড মিসলিডিং আইডিয়া তারা প্রমোট করে এবং এটা করে পাহাড়ে যে অশান্তি তৈরি করছে, এই জায়গাগুলোর অবস্থাটা কি হবে, সেখানে তারা ইন্টারফেয়ার করবে কিনা। আমাদের ধর্মীয় মূল্যবোধের নামে, সমাজে নারী অধিকারের নামে, নারীদেরকে সামনে দেবার নামে, নারীর সমতা প্রণয়ন করবার নামে সমাজে যে সংকটগুলো তৈরি করবার জন্য আশঙ্কা করা হচ্ছে ইসলামী দল থেকে শুরু করে ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে এবং নাগরিক সমাজের পক্ষ থেকে, সেই জায়গাটাতেও তারা ক্লিয়ারলি একটা গ্যারান্টি ক্লজ রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন এইটা অলরেডি কাগজপত্রে এইভাবে আছে, মূল বিষয়টা হচ্ছে যে এটা প্র্যাকটিক্যালি কোন জায়গাতে গিয়ে গড়ায় সেটা আমাদেরকে দেখতে হবে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই যে কাজের অফিস যেটা দেওয়া হয়েছে সেটা আরও যতটুকু সম্ভব যাদের সাথে বসা দরকার, পলিটিক্যাল পার্টিসগুলো, ইসলামী দলগুলোর সাথে প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিয়ে বসা দরকার, কথা বলা দরকার, তাদেরকে আশ্বস্ত করা দরকার এবং ড্রাফট MOU যেটা স্বাক্ষর করা হয়েছে সেইখানে যতটুকু সম্ভব এটা প্রকাশ করে দেওয়া দরকার এবং কোন কোন বিষয়ে ইসলামী দলগুলো এবং বিভিন্ন অংশীজনের কনসার্ন আছে সেগুলোকে মাথায় নেওয়া দরকার। কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে আমরা স্বাগত জানাচ্ছি, আমরা একইভাবে মনে করছি বাংলাদেশের স্বার্থ দীর্ঘমেয়াদে পরাশক্তির কোনো ফাঁদে যেন আমরা না পড়ি সেগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাই আমরা বোধ করছি এটাকে সতর্কতার সাথে আমরা স্বাগত জানাই এবং আমরা কন্টিনিউয়াসলি আগামী 3 বছর তাদের কার্যক্রম দেখভাল করব। যেখানে যেখানে বোধ করছে তার বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগোষ্ঠীর মূল্যবোধ, বিশ্বাসকে তারা আহত করবার চেষ্টা করছে, তখন অবশ্যই আমরা এই অফিস বাতিল করে দিয়ে গোটায় নেবার জন্য বলবো। এবং ঠিক একই রকম একটা ক্লজ আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকেও MOU-তে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা নাকি মানে ইউনিল্যাটারালি বাংলাদেশ চাইলে এই চুক্তি থেকে উইথড্র করতে পারবে। তো মোদ্দা কথা হচ্ছে আমরা মানবাধিকারের পক্ষে, মানবাধিকার লঙ্ঘন যেন বন্ধ হয়, মানবাধিকারের যে সনদগুলো আমাদের মূল্যবোধের সাথে সাংঘর্ষিক না সেগুলোকে যেন আমরা মেনে চলতে পারি সেই ব্যাপারে যতটুকু সম্ভব। এবং বিচার প্রক্রিয়া পার্টিকুলারলি গত বছর 24-এর গণ অভ্যুত্থানের যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, তার ব্যক্তি প্রতিষ্ঠান এবং বড় বড় হত্যাকর্তাদের বিচারের যে প্রক্রিয়া চলছে ICTতে সেটা যেন চলমান থাকে এবং এই চলমান প্রক্রিয়ায় তারা যেন আমাদের পাশে থাকতে পারে, সেটাই আমরা চাই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।